হ্যাঁ, এই বনে কোনো এক সময় বলি দেওয়া হতো। এই জায়গাটা কিন্তু আমার কাছে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের থেকে আলাদা কিছু ছিল না। এর মতো অন্ধকার হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন এখন 12:30 থেকে 1টা বাজে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আর এইটাই ছিল আমার জীবনের প্রথম যে আমি এত দূর একা চালিয়ে স্কুটি গেছি আর এত সময় স্কুটিতে বসে আছি। তো এখানে হচ্ছে টিকিট, পার্কিং চার্জ, গাইড চার্জ, ক্যামেরা চার্জ সব ইনক্লুডেড। গাইড হচ্ছে রাতে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ পরের দিন সকালে উঠে আমি মাওলিংলং সেক্রেট ফরেস্টে যাব। কিন্তু সকাল থেকে উঠেই পরিবেশের কী অবস্থা! আমি প্রায় সকাল 7টা থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু 9টা বেজে গেল তখনও বেরোতে পারলাম না। 9টার পর আস্তে আস্তে বৃষ্টি কমলে স্কুটি রেন্টের জন্য বেরিয়ে পড়েছিলাম। স্কুটি রেন্ট করেছিলাম পুলিশ বাজারের কেটিং রোড থেকে। স্কুটির ডিটেলসগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর স্কুটি আমার 2 দিনের জন্য পার ডে 650 করে পড়েছিল। স্কুটি রেন্টের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর মাফলংয়ের ডিরেকশন ম্যাপে দিয়ে চললাম সেদিকেই। শিলং শহর থেকে এর দূরত্ব মাত্র 25 কিলোমিটার। গুগল ম্যাপের অনুযায়ী সময় লাগা উচিত 50 থেকে 1 ঘন্টা, কিন্তু পাহাড়ের সব জায়গায় দেখবার মতো দাঁড়াতে দাঁড়াতে যাওয়ার কারণে আমার সময় অনেকটা বেশি লেগে গেছিল। আমার পাহাড়ি বন ভীষণ ভালো লাগে, এই কারণে মেঘালয়ে ঘুরতে বেরোনোর প্রথম দিনের জন্যই আমি বেছে নিয়েছিলাম এই মাফলং সেক্রেট ফরেস্টটাকেই। আমার পথে দেরি হওয়ার আরও কয়েকটা কারণ ছিল। সেটা হলো মেঘালয়ের পথ এত ভালো হওয়া সত্ত্বেও আমি স্কুটি আস্তে আস্তে চালাচ্ছিলাম। ভিউ এনজয় করাটা তো একটা উদ্দেশ্য ছিলই, তার পাশাপাশি অন্য আর একটা কারণ ছিল। সেটা হলো আমি পাহাড়ে স্কুটি চালাবো বলেই স্কুটি চালানোটা শিখেছিলাম। অল্প কয়েকদিনেরই ট্রেনিং, তারপরে লাইসেন্সও আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো আমি এই পাহাড়ে স্কুটি চালানোর এক্সপিরিয়েন্স প্রথমবার করছিলাম। তাছাড়া নর্মাল স্কুটি চালানোরও খুব বেশি আমার এক্সপিরিয়েন্স ছিল না। তাছাড়া পাহাড়ি রাস্তা একটু ভয় তো লাগছিলই, সেই কারণেই আস্তে আস্তেই আমি এগোচ্ছিলাম। কিন্তু প্রথম দিন পাহাড়ে স্কুটি চালানোর পরেই এই ভয়টা কিন্তু আমার কেটে গেছিল। আর উঁচু নিচু রাস্তাগুলো বেশিরভাগ মেন শহরের মধ্যেই ছিল, মেন শিলং সিটির মধ্যে। ওখান থেকে বেরোনোর পরে রাস্তাগুলো প্রায় সমানই হয়ে গেছিলো, তো সেখানে চালাতে কোনো প্রবলেম ছিল না। মেন শিলংয়ের মধ্যে রাস্তাগুলো কিছু কিছু জায়গায় এমনও ছিল যেখানে একদম স্টিফ জায়গা থেকে নিচে নামতে হচ্ছিল, আবার কোনো কোনো জায়গা এমন ছিল যেখানে খুব নিচু জায়গা থেকে অনেকটা ওপরে উঠতে হচ্ছিল। তো এইসব জায়গায় চালানোর পরে সত্যিই ভয় কমে গেছিলো, তারপরে এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো। আসলে আমি এত রাস্তার ভিডিও করেছি যে এতটা ভিডিওর মধ্যে দেওয়াটা সম্ভবই না, কারণ যেই দিকটাই দেখছি সেটাই এত ভালো লাগছে। রাস্তার চারিপাশের দৃশ্যগুলোই খুব মনোরম, কিন্তু ভিডিও তো এত লম্বা করা সম্ভব না, এই কারণেই অল্প দিয়েছি। আর এইটাই ছিল আমার জীবনের প্রথম যে আমি এত দূর একা চালিয়ে স্কুটি গেছি আর এত সময় স্কুটিতে বসে আছি।
You come alone, right? Yeah. Okay, so will you visit the forest inside? Yeah. You need a guide, okay? Who will accompany you there? So if it's rain, then the guide will go within Yes, the forest? you have umbrella or raincoat? Raincoat, I have raincoat. Okay, you can enter inside the forest. Okay. So, but the guide charges 350. 350, okay. So, will you enter inside? Yeah. This is camera one. Yeah. So, will you use it inside? Yeah, because it's chargeable. Is it chargeable? How much is it? 100 rupees. Okay. You will take? Okay, no problem. So, 100 rupees for that if you want to use it. Yeah, okay. 500. 500 in total? Yes. তো এখানে হচ্ছে টিকিট, পার্কিং চার্জ, গাইড চার্জ, ক্যামেরা চার্জ সবই ইনক্লুডেড। গাইড হচ্ছে 350 আর ক্যামেরার 100, বাকিটা পার্কিং আর টিকিটের প্রাইস। আকাশ দেখে তো বোঝাই যাচ্ছে যে একেবারেই রাতের মতো অন্ধকার হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন এখন 12:30 থেকে 1টা বাজে। আমার স্কুটি পার্ক করার সাথে সাথেই জোর বৃষ্টি নেমে গেছিল। প্রায় 1 নাগাড়ে 30 মিনিট শিলাবৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা থেমে গেছিল। বৃষ্টি থামলেই খেতে চলে গেছিলাম, কারণ খেয়ে এনার্জি বাড়াতে হবে, কারণ বনের ভেতরেও প্রায় 30-40 মিনিটের হাঁটা পথ। অনেক টাইম পর অনেক ঝামেলা করে এখানে পৌঁছে গেছি বৃষ্টিতে ভিজে টিজে, আর এসে মাফলং ফরেস্টে এসে রাইস থালিটা নিয়েছি। তো দেখা যাক কেমন হয়েছে। খুব খিদে পেয়ে গেছে, সকালবেলা অল্প ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো খুব খিদে পেয়ে গেছিলো। আমি সকালেও ভালো করে ব্রেকফাস্ট করে বেরোইনি, অল্প খেয়ে বেরিয়েছিলাম। তো এটাই বেসিক্যালি ফুলফিলিং মিল। এখন বনে প্রবেশ করার আগেই গাইড যে কথাটা ভালো করে বুঝিয়ে দিয়েছিল সেটা হলো বনের ভেতরের কোনো জিনিস বাইরে আনা চলবে না, সেটা একটা পাতাও নয়। এই বনে অবশ্যই গাইড ছাড়া প্রবেশ একেবারেই নিষিদ্ধ। গাইড ছাড়া ঘুরতে গেলে বনের বাইরে থেকেই দেখে চলে যেতে হবে, কিন্তু বনের ভেতরে প্রবেশ করতে গেলে অবশ্যই গাইড নিতে হবে। গাইডের মুখ থেকেই জানতে পারলাম এই বন প্রায় 800 থেকে 1000 বছরেরও বেশি দিন থেকে আনটাচড। মানে এই বনের ভেতরে এই বনটা প্রায় 1993 একর জুড়ে বিস্তৃত, আর এই বনের থেকে একটা শুকনো কাঠও বাইরে আসে না। গাইডের কাছ থেকে আর একটা আশ্চর্যকর জিনিস জানতে পারলাম, যেটা এই এত বড় বন কিন্তু কোনো সরকারের আন্ডারে নয়, এই বনটা এখানকারই রাজার আন্ডারে। আর সেই রাজাদের বিষয়ে জানতে পারলাম আরও একটা আশ্চর্যকর কথা, যে রাজার ছেলে কিন্তু রাজা হয় না এখানে, রাজার মেয়ের ছেলে পরবর্তী রাজা হয়। আর মেন যে বিষয়ের জন্য এই বনটা এত বিখ্যাত তা হলো বলি। হ্যাঁ, এই বনে কোনো এক সময় বলি দেওয়া হতো। এখানের ব্লা গোষ্ঠীর মঙ্গল কামনার জন্যে এবং রোগ দূরীকরণের কারণে এখানে লাবাসা নামক উপদেবীকে এই বলি দিয়ে উৎসর্গ করা হতো। আমার মতোই বেঙ্গলি হরর স্টোরি যারা শুনতে পছন্দ করে ইউটিউব থেকে, তাদের কিন্তু এই লাবাসা নামটা শোনা থাকতেই পারে, কারণ এই নামটা আমি আগেও শুনেছিলাম গল্পে। এই বনে প্রবেশ করে কিন্তু একটা অন্যরকমই অনুভব হচ্ছিল, মানে ভয়ও লাগছিল একটু, আবার বেশ উৎসাহিতও ছিলাম। হরর স্টোরি ভীষণ পছন্দ হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু আমার কাছে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের থেকে আলাদা কিছু ছিল না। মানে শুধু বন জঙ্গল হলে তো এমনিতেই ভালো লাগে, তার উপরে যদি এমন কথা চলা
এমন সব ঘটনা সেই বনকে নিয়ে জোড়া থাকে, সেটা তো আরোই ইন্টারেস্টিং। যাই হোক, আজকে কিন্তু আমার ঘোরা এই পর্যন্তই, কারণ তাড়াতাড়ি গিয়ে রেস্টও নিতে হবে, কারণ আগামীকাল আমার যাওয়ার ইচ্ছে আছে বুলস ট্রেকে, যেটা কিন্তু মেঘালয়ের একটা হিডেন জেম বলা যেতে পারে। চারিদিকে পাহাড় ঘেরা একটা ভ্যালি। তো দেখা যাক কি হয়, ভাগ্য কতটা আগামী দিন আমার সাথ দেয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।